লক্ষ্মী ভাণ্ডার ফর ডামিজ, স্মার্ট সাবসিডি, কেস স্টাডি। তো আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বেশ কিছু ছোট ছোট অডিও প্রকাশ করেছি এবং আশা করি ধীরে ধীরে মানুষের মধ্যে একটু সচেতনতা আসছে। এই লক্ষ্মী ভাণ্ডারের পেছনে যেই একটা আন্ডারলাইন যে একটা ইকোনমিক্স রয়েছে, তো তবু আর একটু ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করব। কিন্তু তার আগে আরও একটা বিষয় নিয়ে বলি, একটা একটা কেস স্টাডি, সাবসিডি, যেটা আপনার ভর্তুকি সম্পর্কে একটা ভুলভাল ধারণা আছে অনেকের। তো আমি একটা কেস স্টাডি বলবো। আমি যেহেতু মানে কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি, ইউএসএতে থেকেছি, আম, ইউরোপের একাধিক দেশে থেকেছি, ওদিকে উত্তর পূর্ব কন্টিনেন্টে পৃথিবীর ওইদিকেও থেকেছি। তো আমার যখনই যেখানে থাকি কর্মসূত্রে, তো তখন বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস দেখতে ভাল লাগে, সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি। তো যেমন একটা কেস স্টাডি বলবো, সাবসিডি, ভর্তুকি, সেটা কীভাবে স্মার্টলি ইউটিলাইজ করা যায়। এবং এই জন্য এটা বলার চেষ্টা করবো, আমি কিছু লোককে ব্যক্তিগতভাবে বলেছি সুইজারল্যান্ডে বিভিন্ন সোশ্যাল অনুষ্ঠানে, 1:1 বলেছি। কিন্তু এইটা বোধহয় আরেকটু বেশি লোকের জানলে খুব সুবিধা হবে। তো সুইজারল্যান্ডে আপনারা অনেকে ভ্লগ দেখবেন, বেশ অনেক বাঙালি ছেলে ভালো ভ্লগ করে। কৌশিক বলে একটা ছেলে দেখেছি, খুব সুন্দর ভ্লগ করেছে সুইজারল্যান্ড নিয়ে, এবং ছেলেটা বেশ বুদ্ধিমান ছেলে। বোধহয় রানাঘাট না কোথায় ওদিকে থাকে। কিন্তু ও এক সপ্তাহ মতন সুইজারল্যান্ডে ছিল, সুইজারল্যান্ডে বেশ ভালো ভালো পজিটিভ জিনিসগুলো ধরে ফেলেছে। তো যাকগে, তো অনেকে দেখবেন ব্লগ করতে গিয়ে বলছে সুইজারল্যান্ডে দারুণ পাবলিক কমিউনিকেশন, মানে দারুণ নেটওয়ার্ক। হ্যাঁ, মানে যারা ধরুন অল্প দিনের জন্য আসছে, তাদের পক্ষে যতটুকু বলা সম্ভব তারা বলেছে। এবং ঘটনা হলো, তারা যতটা উপলব্ধি করেছে তার থেকেও অনেক ভালো পাবলিক নেটওয়ার্ক। তো এরকম অনেকবার হয়েছে, ধরুন কারো বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছি, ট্রেনে বাসে করে গিয়েছি, হয়তো যখন ফিরছি, তার বাড়িটা তো একটা মানে খুব রিমোট জায়গায়। সুইজারল্যান্ড এমনিতে খুব বড় জায়গা নয়, হয়তো তবুও একটা গ্রামের মধ্যে। এখানকার গ্রাম মানে সেরকমই উন্নত গ্রাম। সেখানে তো একটা পাহাড়ের মাথায় তার বাড়িটা। তো সেখান থেকে তো রাত্রিবেলা দেখলাম হয়তো অ্যাপে কখন বাস, সেই অনুযায়ী বাস ধরলাম। বাসটা অবশ্যই সময় মতন আসে, সেই সুইচ টাইম ব্যাপারটা আছে। তো বাসটাতে দেখলাম হয়তো কেউ নেই, আমি শুধু উঠলাম, বা একজন দুজন উঠলাম। তো এই হলো হচ্ছে বাস চলছে, বা হয়তো একদম ভোরবেলা কোথাও একটা যাবো, এটা হয়তো দেখলাম একটা কোথাও ট্রেনে করে নামলাম একটা কানেকশানে, সেখান থেকে দেখলাম একটা বাস। এ বাসটা ধরলাম, দেখলাম বাসে আমি একমাত্র প্যাসেঞ্জার আর ড্রাইভার। বাসটা তো ছোটো বাস। এবার প্রথম যখন দেখেছিলাম আমি হচ্ছে, বাহ, বেশ মজার ব্যাপার তো, মানে এরকম ফাঁকা বাস চলছে। আর সেই তুলনায় আমি যখন কলকাতায় থাকতাম একসময়, অনেক দিন আমার পার্ক স্ট্রিট এলাকায় অফিস ছিল। তো যখন বৃষ্টি পড়তো তখন ভয় লাগতো যে ওই হাতিবাগান রুটে অটো চলবে কি না, বা ওই খান্না রুটে অটো চলবে কি না, ওই শোয়াবাজার রুটে, সরি, শোয়াবাজার রুটে অটোটা চলবে কি না, বা ওই গিরিশ পার্ক, মানে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রাই করতাম, কখনো গিরিশ পার্কে নামতাম, কখনো শোভাবাজারে নামতাম মেট্রো করে। তো আগেকার কলকাতা বলছি। তার কারণ হচ্ছে এই বৃষ্টি পড়লে অটোওয়ালারা বন্ধ করে দিত, স্বাভাবিক, কেন সে একটা অটোর মালিক, তার যদি পুরো অটো ভর্তি না হয় তার একটা লস হয়ে যায়, তাই সে একটু বৃষ্টি হলে অটোটা বন্ধ করে দিত। তো আমি বারবার রুট বদলাতে থাকতাম। তো এবার এখানে আসা যাক, কাট সুইজারল্যান্ড, ব্যাক টু সুইজারল্যান্ড। তো এখানে এই যে এটা করেছে, আপনি বলতে পারেন কেন করছে, ভর্তুকি দিয়ে ওখানে চালাচ্ছে না, এর পেছনে একটা মডেল আছে, একটা ইকোনমিক্সের মডেল আছে। মডেলটা কি, খুব সহজ, আপনারা উপলব্ধি করতে পারবেন। এই যে গোটা সুইজারল্যান্ড জুড়ে সপ্তাহে 7টা দিন, ছুটির দিন সমেত, ভোরবেলা থেকে মাঝরাত্রি পেরিয়ে যে বাস কানেকশান, ট্রেন কানেকশান আছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে লোকে যখন বাড়ি ভাড়া নিচ্ছে বা বাড়ি কিনছে, সে কিন্তু একদম শহরের মাঝখানেই বাড়িটা চাইছে না, বা মানে শহরতলিতেও চাইছে না, সেই গ্রামে নিতেও দ্বিধাবোধ করছে না। তার ফলে কি হয়, সুইজারল্যান্ডে আপনি যদি বাড়ি ভাড়া নিতে যান, কেনাটা ছাড়ুন, বাড়ি যদি ভাড়া নিতে যান, দেখবেন একদম একটা গণ্ডগ্রামেও, একটা পাহাড়ের ওপরেও বাড়ি ভাড়াটা কিন্তু যে শহরের বাড়ি ভাড়াতে খুব বেশি কম নয়, অবশ্যই কম হয় একটা প্রাইম লোকেশনে বাড়ি ভাড়া, কিন্তু আমি বলছি যে ভারতে যেরকম হয় হয় বা
পৃথিবীর বেশিরভাগ দেশে যারা শহরের মাঝখানে যতটা ভাড়া, আর গ্রামে ভাড়া একদমই কম, বা গ্রামের লোকে থাকতেই চায় না। তার ফলে কী হয়, ধরুন আপনি পশ্চিমবঙ্গের কথাই ভাবুন, যদি গ্রামে একটা লোক না থাকতে চায়, যে ধরুন একটা ভালো চাকরি করে, তার ফলে কী হয়, প্রথমত বাড়ি ভাড়া, ওখানে জমির দাম কমতে থাকে। দ্বিতীয়ত একটা লোক ধরুন মানে প্রচুর রোজগার করে, ভালো একটা কলকাতায় আইটি কোম্পানিতে চাকরি করে, সে কোথায় থাকে? সে নিউ টাউনেই থাকে। হুম, সে কোথায় শপিং করে? সে সিটি সেন্টার 2 বা 1-ই শপিংটা করে, বা ডিপেন্ড করছে যে যার বাড়ির কাছে যেখানে শপিং মল। কিন্তু ধরুন সে যদি এখন কল্যাণীতে থাকে, সে একই ব্যক্তি, একই মাইনে নিয়ে চাকরি করে, তো সে উইকেন্ডে কোথায় শপিং করবে? সে বাড়ির সামনে কল্যাণীতে একটা মলে শপিং করবে। তাহলে কি, ওই লোকাল ইকোনমিটাও ডেভেলপ করছে। তাহলে এটা কেন সম্ভব হচ্ছে? যদি আপনি এই কমিউনিকেশনটা স্ট্যান্ডার্ড রাখেন, তাহলে লোকে কিন্তু ওই এক জায়গায় সবাই মিলে ভিড় করবে না, তার ফলে আপনার ইকোনমিটাও ডিস্ট্রিবিউটেড হবে। তো এখানে দেখুন, সাবসিডিটা কিন্তু এখানে ওই ভর্তুকি ভাবলে আপনাকে চলবে না, এটা কিন্তু সচেতনভাবে সরকার থেকে করছে। এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা শুনেছেন তাদের কাছে রেপিটেশন হবে, যারা শোনেননি তাদেরকে খুব ছোট্ট করে বলছি। ধরুন সব মহিলার হাতে 1,500 করে টাকা দেওয়া হচ্ছে। কেন 1,500 সবাইকে দেওয়া হচ্ছে সেইটা আমি আগে একটা অডিওতে আলোচনা করেছি, যে আপনাকে যদি নির্ণয় করতে হয় কে কে পাবে কে কে পাবে না, এবং সেটা যদি আপনি মেনটেন করতে হয়, সেই আপনার ডিসিশানটা, তার কস্ট অফ ডিটারমিনিং অ্যান্ড মেনটেনিং দ্য ডিটারমিনেশন, ওটা অনেকটা পড়ে যায়, মানে খাজনা থেকে বাজনা হয়ে যায়। সেক্ষেত্রে ব্ল্যাঙ্কেট সবাইকে দিয়ে দাও, এটাও একটা মডেল। এবার লক্ষ্মী ভাণ্ডার সবাইকে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবার ধরুন গ্রামে একজন মহিলা, সে হয়তো রোজগার করতো না আগে, এখন তার হাতে 1,500 টাকা আসছে, তো সেই 1,500 টাকা নিয়ে কী করছে? সে গিয়ে ভাবছেন একটা দামি কোনো ব্র্যান্ডেড শাড়ি কিনবে? না, সে হয়তো স্বামীর জন্য একটা লোকাল লুঙ্গি কিনলো, বা একটা ধুতি কিনলো। ধুতি কেনে না, এখন লোকে লুঙ্গি কেনে। বা একটা ছোট্ট একটা ফতুয়া টাইপ কিছু কিনলো, বা সে নিজের জন্য একটা ছাপার শাড়ি কিনলো। আগে কিন্তু তার এই কেনার, ক্রয় করার ক্ষমতাটা ছিল না, পারচেজিং পাওয়ারটা ছিল না। তো এখন কি হলো, সে যেহেতু ধরুন একটা স্বামীর জন্য একটা লুঙ্গি কিনলো, তো লুঙ্গিটা তো আর কোথাও কোনো ব্র্যান্ডেড ইম্পোর্টেড লুঙ্গি নয়, কোনো ইউএস ব্র্যান্ড না, কোনো ফ্রেঞ্চ ব্র্যান্ড না, কোনো লোকাল বাংলা কোনো কোম্পানি যে ধরুন লুঙ্গিটা বানাচ্ছে বা গামছা বানাচ্ছে, তো তার বিক্রিটা বাড়তে শুরু করলো। এবার তার যখন বিক্রিটা বাড়তে শুরু করবে, তো মালিক ভাবছে, মানুষ মাত্রই তো সে লোভী বা উচ্চাকাঙ্ক্ষী, আপনি যেইভাবেই ভাবুন ব্যাপারটাকে, সে ভাবছে বাহ, আমার তো ভালোই বিক্রি হচ্ছে, তাহলে আর শুধু মেদিনীপুরে কেন আটকে রাখবো নিজেরা, একটুখানি বাড়াই, একটু ব্যবসাটা বাড়াই। তখন সে একটা দুটো মেশিন বাড়তি কিনবে, বা একটা দুটো লোককে চাকরিতে রাখবে। আচ্ছা, এত গামছা বিক্রি হচ্ছে ফুলিয়ার, এত গামছা, আরও দুটো লোককে লাগবে, আরও দুটো লোককে রাখো তো কামে। তো আরও দুটো লোকেরও চাকরির সৃষ্টি হলো। কেন না, প্রচুর মহিলারা স্বামীর জন্য গামছা কিনছে বা বাড়ির জন্য গামছা কিনছে, তো আরও দুটো, তার স্বামী একদিন বসছিল, এখন মহিলার গামছা কেনার জন্য তার স্বামী একটা চাকরি পেয়ে গেল। শুধু স্বামী চাকরি পেল না, এক্ষেত্রে কি হচ্ছে, যে এবার সে ভাবছে একটু তাহলে অন্যান্য এই ডিস্ট্রিক্টগুলো তো বিক্রি করা যেতে পারে নাকি। সে তখন আশপাশের ডিস্ট্রিক্টগুলোতে, হুগলিতে, কলকাতাতেই হয়তো দেখলেন তার গামছা চলে এলো, হয়তো হাতিবাগানে বিক্রি হচ্ছে তার গামছা, ফুলিয়ার গামছা। তারপর একটা সময় উচ্চাকাঙ্ক্ষী বা লোভী, আপনি যাই বলুন, শুধু বাংলায় কেন, বিহারে নয় কেন, উড়িষ্যায় নয় কেন, তো আস্তে আস্তে তার ব্যবসাটা বাড়ছে, এবং এই আরও দুটো লোক লাগাও তো। তো এবার সেই গ্রামের মহিলা, তার স্বামী চাকরি পেয়ে গেছিল, এবার তার ভাসুরপো চাকরিটা পেল। তো এইভাবে কিন্তু বটম আপ ইকোনমি। তো এইটা খুব সহজ করে আমি বললাম, এই যে তাহলে আপনি লক্ষ্মী ভাণ্ডারটা চালাতে গেলে আপনাকে যেটা করতে হবে, কিন্তু অ্যাট এ টাইম আপনাকে ওই স্মল স্কেল এমএসএমইটাকেও সচল করতে হবে, মানে ওই কন্ডিউসিভ করতে হবে, যেন তাদের পক্ষে একটা ফেভারেবল একটা এনভায়রনমেন্ট থাকে। মানে আপনি এই নয় যে মানে আহ, এত অতিষ্ঠ করে রাখলেন যে কারোর পক্ষেই মানে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না, সেটা করলেও চলবে না। তো আপনাকে ওরকম একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হবে, যাতে লোকে আর একটা লোক রাখো, আর একটা মেশিন কিনুক, সেটা যেন হয়ে যায়। মানে সেখানে যেন অনেক গ্যারাকল না থাকে, ওই লাল ফিতের ফাঁস না থাকে। তো সেটা পশ্চিমবঙ্গ সরকার করছে। তার মানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকে আপনাকে সফল করতে গেলে আপনার কিন্তু প্যারালি এমএসএমই মডেলটাকেও আপনাকে চালাতে হবে, এই দুটো না হলে চলবে না, তো জিনিসটা ফেল করে যাবে। কেননা কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো টাকাটা দিচ্ছেন, সরকার টাকাটা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার মডেলে মহিলাদের মধ্যে,
সেই টাকাটা এবার ব্যবসার থ্রু দিয়ে যে বটম আপ ইকোনমি, আপনি ডিমান্ডটাকে বাড়ালেন, তার ফলে সাপ্লাই বাড়লো, তার ফলে এই লোকাল ইকোনমিটা ডেভেলপ করতে শুরু করলো। সেখান থেকে আপনি এবার অনেক আয় করছেন, লাইসেন্সের আয় করছেন, দুটো লোককে রাখছেন, তার জন্য আয়, এটা আয় সেটা আয়, কিছু টাকা ফেরত পাচ্ছেন না, সেটা নিয়ে আলাদা রাজনীতি, জিএসটি সেদিকে আমি যাচ্ছি না, বা ইনকাম ট্যাক্সের ওই পোর্শনে যাচ্ছি না। কিন্তু অনেক লোকাল রেভিনিউ তো ডাইরেক্ট আয় করে মানে সরকার থেকে। তো সেই টাকাটা আপনার কাছে আবার ফ্লো হচ্ছে, সেই আকাশ থেকে মেঘ আসছে নিচে, সেইটা আবার ইভাপোরেট করে ওপরে চলে যাচ্ছে, আবার রোল করছে, এটা হচ্ছে রোল অন হচ্ছে। তো এটা আমি খুব সহজ করে বললাম। তো এই জিনিসটা যখন অন্য রাজ্যে করে না, শুধু টাকা দেয়, বহিন লগ্লি বহিন, তখন মালটা ক্র্যাশ করে যায়। কেন? সেখানে আপনি ক্যাপিটালিস্ট মডেলের সাথে লক্ষ্মী ভাণ্ডার চলবে না। ক্যাপিটালিস্ট, একদম পিওর ক্যাপিটালিজম, যেখানে এমএসএমইর কোনো সম্ভাবনাই নেই, সেখানে আপনার থেকে তো খালি টাকা বেরিয়েই আসছে, বেরিয়েই আসছে, বেরিয়েই যাচ্ছে করে, আপনি লিক করে বেরিয়ে যাবেন। এই জন্য লাড্ডি বাহিনীটা সমস্ত জায়গায় ফ্লপ করেছে বিভিন্ন রাজ্যে। কারণ আপনাকে আর এগুলো আমি কিন্তু মানে ওই নিজে থেকে উপলব্ধি তো অবশ্যই, কিন্তু আমি প্রচুর আপনার ওই আহ, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, এনার প্রচুর ইউটিউবে আপনি লেকচার শুনতে পারবেন। ওই ইউএসএতে যখন ছিলেন উনি, এই মুহূর্তে উনি সুইজারল্যান্ডেই রয়েছেন যতদূর জানি। তো ইউএসএতে যখন ছিলেন উনি, তখন উনি এরকম প্রচুর ইউটিউবে ওনার লেকচার পাবেন পুয়ার ইকোনমিক্স নিয়ে। তো এগুলো আমি আমি কি মানে মাথা কাটিয়ে খুব একটা বার করিনি, মানে প্রথমে লেকচারগুলো শুনেছি, তারপর একটু ভাবার চেষ্টা করছি ঠিক কী হচ্ছে। তো এইটা আমি দেখেছিলাম লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, মানে তৃণমূলের যারা মানে খুব অ্যাগ্রেসিভ সমর্থক, বা অনেক নেতাও আমি দেখেছি, তারা নিজেরাই জানতো না লক্ষ্মী ভাণ্ডারকে। তারা বলতো দিদি করেছে, দিদি সেবা করছে। তার আন্ডারলাইন যে এই পুরো একটা ইকোনমিক্সের মডেলটা ম্যাক্সিমামই জানতো না। বিরোধীরা তো জানতোই না, বিরোধী বলতো মমতা টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, টাকা দিয়ে ভোট কিনছে। আর তৃণমূলের নেতারাও আমি দেখতাম অনেকে জানতো না, বা অনেকে হয়তো জানতো, বা তারা হয়তো মানুষকে ভাবতো মানুষকে এত বললে মানুষ বুঝবে না। কিন্তু এটাও ঠিক নয়। আপনি যদি মানুষকে বোঝান, মানুষ ঠিক বুঝবে। মানুষ কতটা অশিক্ষিত হওয়ার কোনো কারণ নেই। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে তাহলে বাবা মাকে এটা ওটা শেখাতে চায় না, মোবাইল বলে না, বাবা মা শিখে কী করবে, মানে বয়স হয়ে গেছে। তারপর আমি তাদেরকে দেখেছি, আমি নিজে কি শেখাতে পেরেছি। তো আপনাকে যেমন একটা বাচ্চাকে একটা ভাবে শেখাতে হয়, আপনাকে বয়স্ক মানুষকে একভাবে আপনি যদি শেখান, বা গ্রামের মানুষকে, তারা বুঝবে। মানে মানুষ কতটা মূর্খ ভাবারও কোনো কারণ নেই। মানে সবাই মানে যে ম্যাক্সিমাম লোক কিন্তু সাধারণ হই আমরা। তারপর আপনি কে কতটা এডুকেটেড হচ্ছেন সেটা আলাদা ব্যাপার। সকলে ভালো থাকবেন।